আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, শর্ত পূরণ না করলে কঠোর ব্যবস্থা, জানালেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। মার্চ টু কাকরাইল কর্মসূচিকে ঘিরে রাজধানীতে তাবলিগ জামাতের সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা, কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর। এবং ক্রীড়া পরিদপ্তরের দুর্নীতি নিয়ে সাবেক ও বর্তমান পরিচালকদের পাল্টাপাল্টি অভিযোগ, সরকারের তদারকির তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, শিক্ষক সংকট এবং রোগীর বেডের অভাব নিয়ে চলছে রাজধানীর অন্তত 10টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। দলীয় প্রভাব থাকায় বিগত 15 বছর ধরে ডজনেরও বেশি কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শর্ত পূরণ না করলে এবার এসব মেডিকেল কলেজ হাসপাতালগুলোর লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বেশিরভাগেরই নেই পর্যাপ্ত অবকাঠামো, ক্লাসরুম, লাইব্রেরি ও শয্যা। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও রয়েছে শিক্ষক সংকট। 2022 সালের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী 50 আসনের প্রতিষ্ঠান মেট্রোপলিটন এলাকায় হলে ন্যূনতম 2 একর জমি এবং মহানগরীর বাইরে 4 একর জমি থাকতে হবে। জমি হতে হবে কলেজের নামে, নিষ্কণ্টক, অখণ্ড এবং দায়মুক্ত। একাডেমি এবং হাসপাতাল মিলে প্রয়োজনীয় অবকাঠামো সহ সর্বনিম্ন 2 লাখ বর্গফুট ফ্লোর থাকতে হবে কলেজের নামে। কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালেই এসব শর্ত উপেক্ষিত। ছোট জায়গায়, আবার কোথাও কোথাও ভাড়া নিয়ে চালানো হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসব প্রতিষ্ঠান প্রতি বছর পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী বছরে রাজধানীতে ডজনেরও বেশি হাসপাতালকে তারা এসব ঘাটতির ব্যাপারে সতর্ক করেছে। তারপরও ভূঁইফড় কলেজগুলো বন্ধ না করে কার্যক্রম চালাতে শিক্ষক নিয়োগ সহ একাডেমিক মান উন্নয়নের শর্ত দেয়া হয়েছে। কিন্তু এসব হাসপাতালের বেশিরভাগেরই মালিকানা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী এমপি, মন্ত্রী এবং সমর্থকদের হাতে থাকায় সেই সব শর্ত বাস্তবায়িত হয়নি। এসব অভিযোগের বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। না, মোবাইলে দরকার নেই। এ অবস্থায় দেশে মেডিকেল কলেজের সংখ্যা না বাড়িয়ে মান বাড়ানোর পরামর্শ চিকিৎসা শিক্ষাবিদদের। বাংলাদেশে আসলে সরকারি বেসরকারি মিলিয়ে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে, এটা পৃথিবীতে মোটামুটি জনসংখ্যা হিসেবে ধরলে এটা সর্বোচ্চ। অনেকগুলোই প্রয়োজনের অতিরিক্ত, অনেকগুলোই মানসম্মত নয় বা মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। পরিমাণ যখন এত বাড়ে তখন আসলে মান রক্ষা করা কঠিন হয়। মানসম্মত ডাক্তার তৈরি না করলে নিরাপদ ডাক্তার, মানে যার কাছে রোগী নিরাপদ থাকবে, এই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। সরকার বেসরকার নির্বিশেষে যেন এমন ডাক্তার তৈরি হয় মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যার হাতে মানুষ নিরাপদ থাকবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভূঁইফড় মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। চাইলেই হঠাৎ করে মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করাটা কঠিন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা পরীক্ষা করছি, তাদের চাহিদা যে থাকবার কথা সেগুলো আছে কিনা সেটা দেখছি, দেখে আমরা তাদেরকে শর্ত দিচ্ছি। একেবারে চরম রুগ্ন যে মেডিকেল কলেজগুলো যেগুলোতে কোনোভাবেই পড়াশোনার পরিবেশ নেই, সেগুলোর বিরুদ্ধে তো আমরা কঠোর ব্যবস্থা নেবই এবং আমরা এখন থেকে নিয়মিতভাবে এই পরীক্ষা ইন্সপেকশনগুলো করব যাতে তারা মানটা ধরে রাখতে পারে। দেশে এখন 67টি বেসরকারি, 38টি সরকারি এবং 5টি সামরিক বাহিনী মিলে মোট 110টি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতি বছর এসব প্রতিষ্ঠানে 10,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে 6,500 ভর্তি হন বেসরকারি মেডিকেল কলেজে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
অভিযোগ পাল্টে অভিযোগের মধ্য দিয়ে আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলিগ জামায়াতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে। এরই মধ্যে সাদপন্থীরা সকালে রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান নিয়েছেন। এর আগে মার্চ টু কাকরাইল ঘোষণা করেন জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাশেম। সারা দেশ থেকে তাদের অনুসারীরা কাকরাইল মসজিদে আসতে শুরু করেছেন। এদিকে সকাল ৮টার আগে মাওলানা জুবায়েরের অনুসারীরা কাকরাইল মসজিদ ত্যাগ করেন। ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কাকরাইল মসজিদে এখন কারা অবস্থান নিয়েছেন, সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানান। শারমিন, এই মুহূর্তে কাকরাইল মসজিদের ঠিক সামনে যে রাস্তাটা আছে সেখানে অবস্থান করছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মসজিদ নয়, রাস্তা কিন্তু মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। আর যেটা জিজ্ঞাসা করলেন কারা দখল নিয়েছে, এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদে অবস্থান করছে নিজামুদ্দিনের যে মার্কাজ, তার অনুসারী, বিশেষ করে আমরা যেটাকে বলি সাদপন্থীরা যারা আছেন, মাওলানা সাদের অনুসারী, তারা কিন্তু কাকরাইল মসজিদের ভেতরে এবং বাইরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তাদের আমলি জোর করার কথা এখানে, এবং সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই জোরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু মাওলানা সাদপন্থী যারা আছে বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা আছেন, তারা কিন্তু এসে এই জোরে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এরই মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। যেটা জানিয়ে রাখতে চাই, বিগত কয়েকদিন যাবৎ কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল যে আজকের এই শুক্রবারে কাকরাইল মার্কাজে কারা অবস্থান করবে সেই ব্যাপারটা নিয়ে। সেই উত্তেজনার মধ্যে কিন্তু মাওলানা জুবায়েরপন্থী যারা আছেন তারা কিন্তু অবস্থান করছিলেন সকাল ৮টার আগ পর্যন্ত। সকাল ৭:৫০ তারা এই কাকরাইল মসজিদ ত্যাগ করেন। এবং যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী মাওলানা সাদপন্থী যারা আছেন তাদের কিন্তু এখানে ৮টা নাগাদ অবস্থান নেওয়ার কথা, এবং তারা কিন্তু একদম ৮টা নাগাদই এখানে অবস্থান নিয়েছে। সেখানে কোনো ধরনের কোনো উত্তেজনা তৈরি হয়নি, একদম শান্তিপূর্ণভাবেই সেই ব্যাপারটা সংঘটিত হয়েছে। আর একটা ব্যাপার যেটা জানিয়ে রাখতে চাই, এই ঘটনার সূত্রপাতটা হয়েছিল ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মাওলানা জুবায়েরপন্থীরা তারা যে মহাসম্মেলন করেছিল, সেই সম্মেলন থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে মাওলানা সাদপন্থী যারা আছেন তাদেরকে ইজতেমা করতে দেওয়া হবে না এবং কাকরাইল মসজিদে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তারা একটা হুঁশিয়ারি দিয়েছিল। এমনটাই আমাদেরকে জানিয়েছেন মাওলানা সাদপন্থীরা। এর বিপরীতে তারা কিন্তু ১৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছিলেন যে যদি কাকরাইল মসজিদে তারা এই শুক্রবার মানে আজকেও অবস্থান করতে চায়, তাহলে যদি কারো কোনো সংঘর্ষের কারণে কারো যদি জানমালের কোনো ক্ষতি হয়, সেই ব্যাপারটা কিন্তু মাওলানা জুবায়েরপন্থীদেরকেই নিতে হবে, এমনটাই জানিয়েছিলেন। তবে আসার খবর হচ্ছে এমন কোনো ধরনের কোনো সংঘর্ষ এখানে সংঘটিত হয়নি। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরের মাল্টি লেভেলে কার পার্কিং এলাকায় প্রবাসী শ্রমিকদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিমানবন্দরে এসে কোনো দুশ্চিন্তা না করে যাত্রীরা যেন স্বস্তি বোধ করেন, সেজন্য এই লাউঞ্জ করা হয়েছে। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গত ১১ নভেম্বর আজারবাইজান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা স্বস্তি পান এখানে আসলে, আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, বরং ক্রীড়া পরিদপ্তরকে ধ্বংস করতেই সাবেক পরিচালক আনম তরিকুল ইসলাম নানা ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছেন দুই পরিচালক ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। জবাবে তৎকালীন পরিচালক বলেন, বিধি বহির্ভূতভাবে তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস.এম. আশরাফের বিশেষ রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। অফিস প্রধানের অনুমতি ছাড়া কি করে
কোটি টাকার সরকারি অর্থ উত্তোলন করা হলো দুই পরিচালকের বিরুদ্ধে, এটাই ছিল সবচেয়ে বড় অভিযোগ। এ নিয়ে তাদের বক্তব্য পাওয়ার প্রচেষ্টায় নামে এটিএন বাংলা, কিন্তু তদন্তনাধীন থাকায় শুরুতেই তারা কথা বলতে চাননি। অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। আগের পরিচালক মহোদয় যে নুরে আলম সিদ্দিকী স্যার, উনি ওনার যে আইনবান ক্ষমতা সেটি উনি আমাকে হস্তান্তর করে। যখন বিল সাবমিট করার লাস্ট ডেট, ওনার মৌখিক অনুমতি সাপেক্ষে আমরা বিলটা ছেড়ে দিই। ফলে ইজিপির সিস্টেম 100% কমপ্লিটেড, সেটার আলোকে আমরা বিল দিতে পারি। কিন্তু লাস্ট যেটা যে আমাদের অ্যাকাউন্টসে যে ছিল, সে বললো যে স্যার বিল সাবমিট করার লাস্ট, আমি স্যারের সাথে কথা বলে স্যার বিলটা কি স্যার আমি সিগনেচার করে দেবো, তো বলেছি করে দেন, আমি লাস্ট এরিয়াটা আমি সিগনেচার করে দেবনি। এইটা ফাইলটা মানে ভুলবশত এটা রয়ে গেছে, সিগনেচারটা করা হয়নি। কোনো রকম কোনো হচ্ছে যে আত্মসাৎ বা দুর্নীতি কোনো রকম কোনো সুযোগ নেই, এটা ইজিপি সিস্টেম। এ সময় তারা বলেন কোনো অর্থ আত্মসাৎ নয়, বরং অভিজ্ঞতার অভাবেই কাগজপত্রে তাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে। মাঠ পর্যায় থেকে উঠে আসছি, এসে এখানের কাজের ধরন ভিন্নতা, সেজন্য আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, ইন্টেনশনালি কোনো টাকা খাইনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। তরিকুল স্যার যে বিষয়গুলো আমাদের উপরে দিচ্ছে তার সম্পর্কে খোঁজ নেন। বরং উল্টো অভিযোগ, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসারদের পদোন্নতি দিতে ঘুষ নিতেন আনম তরিকুল ইসলাম। জুনিয়র কলিগ যারা এবং যাদের কাছ থেকে উনি অনৈতিক সুবিধাগুলো নিয়েছিল, তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে যে এইরকম একজন পরিচালক তিনি কোনো একটা দপ্তরের প্রধান হিসাবে থাকতে পারে না, যার কারণেই সবাই চেয়েছে এবং সেই বিষয়ের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। এভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় 3 জনকে বদলি করে দেয় ভিন্ন ভিন্ন স্থানে। অনুসন্ধানে একটি ব্যাপার পরিষ্কার হয়ে যায়, ক্রীড়া পরিদপ্তরের এসব অনিয়ম তদারকিতে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ কখনোই ছিল না। তাতে করে বছরে যে শত কোটি টাকা বরাদ্দ হয় তার সুফল পায় না তৃণমূলে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। খুলনায় ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান 103-এর বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকার জমিতে এই ধানটি টিকে থাকতে সক্ষম, তেমনি খড়ের পরিমাণ অন্য জাতের চেয়ে বেশি হওয়ায় মিটবে গো খাদ্যের সংকট। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশের উদ্ভাবিত সকল জাতের মধ্যে সবচেয়ে বেশি ফলন এই জাতের ধানে। খুলনা থেকে এসএম হাবিবের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। খুলনায় ব্রি 103 জাতের ধান চাষ করে শতভাগ সাফল্য পেয়েছেন কৃষি বিজ্ঞানীরা। গুণে মানে ঠিক থাকায় এবং উচ্চ ফলনশীল হওয়ায় এই ধানে বিপুল সম্ভাবনা দেখছেন তারা। 2022 সালে প্রথম উদ্ভাবন করা হয় ব্রি ধান 103। এই জাতের কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ থাকে সবুজ। গাছের উচ্চতা 125 সেন্টিমিটার। চাল হয় চিকন ও সাদা। এই জাতের ধানের জীবনকাল 130 দিন। আমনের তুলনায় এই ধানের ফলন বেশি হওয়ায় আগামীতে এই ধান চাষের আগ্রহ প্রকাশ করেছেন কৃষকরা। ভালো ফলন এই ধানই এলো আমরা করবো, এই কৃষি অফিসে আমাদের এই বিষটা এলো দেশে। আমরা আবার করবো ধান, খুব বাম্পার ধান, মোটামুটি এরকম ফলন আমরা কোনো ধানে পাইনি। অন্য ধানের চাইতে সুন্দর ফসল হয়েছে। এদিকে ব্রি ধান 103 জাতটি স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় কৃষক একই জমিতে অন্য ফসল চাষ করতে পারবেন। আর ধানের চিটা, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষকের খরচও কম পড়বে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। লম্বা এবং চিকন জাতের চাল হবে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমরা কৃষকদেরকে অবহিত করে এবং আমরা দেখেছি যে এই ধানটা কিন্তু আপনার 128 থেকে 133 দিনের ভিতরে আমরা হারভেস্ট করতে পারবো বা কর্তন করতে পারবো। সুতরাং কৃষক কিন্তু একটা লাভবান হতে পারবে অল্প দিনের ভিতরে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উপকূলীয় কৃষকদের মধ্যেও ধানের এই জাতটি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে একই রাতে হোঁচট খেল ফুটবলের দুই জায়ান্ট দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আরেক ম্যাচে প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরে গেছে আর্জেন্টিনা। তবে এখনও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এসএম আশরাফের আরেকটি রিপোর্ট।
11 মিনিটেই প্রতিপক্ষ শিবিরকে হতাশায় ডুবিয়ে আর্জেন্টিনা জানান দেওয়ার চেষ্টা করে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তারা। গোলদাতা লাউতারো মার্টিনেজ। কিন্তু এই উৎসবের স্থায়িত্ব মাত্র 8 মিনিট। অ্যান্টনিও সানব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে স্বাগতিক দর্শকরা আনন্দে ভাসে। ম্যাচ সমতায় 1-1। প্যারাগুয়ের উৎসবের রাতটাকে আরো দীর্ঘ করেন ওমর আলদেরেতে। 47 মিনিটে তার হেডে গুস্তাভো আলফারোর দল পেয়ে যায় রেকর্ড করা এক জয়। বিশ্বকাপ বাছাইয়ের এক সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বার ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর স্বাদ পায় প্যারাগুয়ে। আরেক ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 43 মিনিটে এগিয়ে নেন রাফিনহা। তবে এই লিড তারা ধরে রাখতে পারেনি। তেলাস্কো সেগুবিয়ার গোলে 46 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। 17 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে ব্রাজিল। এসএম আশরাফ, এটিএন বাংলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় অ্যান্টিগায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। এদিকে দীর্ঘ ভ্রমণ শেষে ইতোমধ্যে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই থেকে সেখানে আগিয়ে যাওয়া দলের সাথে যোগ দেন। অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে 2 দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 22 নভেম্বর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শর্ত পূরণ না করলে কঠোর ব্যবস্থা জানালেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। মার্চ টু কাকরাইল কর্মসূচিকে ঘিরে রাজধানীতে তাবলিগ জামাতের সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে উত্তেজনা। কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী। এবং ক্রীড়া পরিদপ্তরের দুর্নীতি নিয়ে সাবেক ও বর্তমান পরিচালকদের পাল্টাপাল্টি অভিযোগ, সরকারের তদারকির তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।